আগস্টে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত, টুইট করে জানালো বিসিসিআই। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল। মাহমুদুল্লাহ মুশফিকের শূন্যস্থান নিয়ে দ্বিধায় বিসিবি। রিপ্লেসমেন্ট থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্স নিয়ে প্রশ্ন, সময় চাইলেন ফাহিম। ডিপিএল এর বিগ ম্যাচে কাল মোহামেডান লিজেন্ডস অফ রূপগঞ্জ লড়াই। সাদা কালো শিবিরে শক্তি বাড়ালেন তাসকিন আহমেদ, আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স। ভারত ম্যাচে ফরওয়ার্ড লাইনে ফাহামিদুলেই আশা ভরসা। তাইফে চলছে জোর প্রস্তুতি। হামজা আশায় বাংলাদেশ ফেভারিট বলছেন সাবেকরা। এবং রোনালদোকে নিয়ে নেশনস লিগের দল ঘোষণা পর্তুগালের। ইংল্যান্ড স্কোয়াডে ফিরলেন রাশফোর্ড। নেদারল্যান্ডস ম্যাচের জন্য দল দিল স্পেন। চলতি বছর আরও ব্যস্ততা বাড়ছে জাতীয় দলের। 2025 এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-20 সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। মূলত 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় চলতি বছরের অক্টোবরে গেল বছরের স্থগিত হওয়া এই সিরিজ আয়োজন করতে একমত হয়েছে বিসিবি আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসএসসির ইভেন্ট তো আছেই, আছে টানা সিরিজ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছর শুধু সেই সিরিজই নয়, বাড়তে পারে আরও সিরিজের সংখ্যা। 2024 এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের, যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, যার সম্ভাব্য তারিখ চলতি বছরের 2রা থেকে 12 অক্টোবর। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে গেল বছরের স্থগিত 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু 2027 ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে এই টেস্ট সিরিজটি। এদিকে ওয়ানডে টি-20 খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ভারত, খবরটি পুরনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। 3টা ওয়ানডে আর টি-20 খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এখানেই শেষ নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে 27টি ম্যাচ, যেখানে চলতি বছর 9টি আর বাকি 18টি ওয়ানডে হবে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ। মাহমুদুল্লাহ মুশফিকের শূন্যস্থান নিয়ে দ্বিধায় ক্রিকেট বোর্ড। তাদের রিপ্লেসমেন্টের কথা বলা হলেও ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য নতুনরা কতটুকু প্রস্তুত তা নিয়ে সন্দিহান খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন না হলেও দুপক্ষই ইতিবাচক অবস্থানে আছেন বলে জানিয়েছেন ফাহিম। 2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2007 সালের ম্যাচে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই। বাংলাদেশ দলে আতশ কাজ হাতে নিয়ে নির্বাচকদের দৌড়াদৌড়ি। আসছে দিনগুলোতে তাদের এই কার্যকলাপে যে আরও গতি আসবে তা বলার অপেক্ষা রাখে না। মাহমুদুল্লাহ মুশফিক বিদায় বলেছেন, সেই জায়গা নেয়ার জন্য নতুনরা প্রস্তুত আছে কিনা তা জানা নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল। কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে।
সূত্র বলছে সিনিয়র 2 ক্রিকেটারের শূন্যতা ঘোচাতে অন্তত 6 ক্রিকেটার প্রস্তুত আছে বোর্ডের। যদি তাই হয়ে থাকে তবে মাহমুদুল্লাহ মুশফিককে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা খুঁজেছিলেন নির্বাচকরা, এমন প্রশ্নে আবারও বিসিবির সেই পুরনো থিওরি। যারা নতুন, যারা তরুণ, তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন স্ট্যাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয়, তারা যারা চলে যাচ্ছে তাদের চাইতে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় না নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুকে বিদায় করে হুট করেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ফিল সিমন্সের কাঁধে। ক্যারিবিয়ান কিংবদন্তির হাত ধরে মিশনটা ভালো যায়নি, তারপরও আস্থা রাখতে চায় বিসিবি। চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কিছু না হলেও নাকি ইতিবাচক অবস্থানে দুপক্ষ। দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ফিল সিমন্স আমাদের কোচ, বাট কথাবার্তা চলছে এবং সবকিছু ইতিবাচক। কোচের মতো অধিনায়ক ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড, তবে দ্রুতই সবকিছু চূড়ান্ত হবে বলে প্রত্যাশা ক্রিকেট অফসের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অবসর না নিলে জাতীয় দল থেকেই বাদ পড়তেন মুশফিক আর রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে এমন পরিকল্পনাই ছিল ক্রিকেট বোর্ডের, জানিয়েছেন সদ্য সাবেক হওয়া টাইগারদের নির্বাচক হান্নান সরকার। দুজনের বিকল্প হিসেবে আছেন অন্তত 6 জন ক্রিকেটার। তবে ঘরোয়ায় পরীক্ষিত এসব ক্রিকেটারদের আন্তর্জাতিকের জন্য প্রস্তুতের কাজ করতে হবে নীতি নির্ধারকদের। সময়টা একটু বেশি নিয়ে ফেললেন মুশফিক আর রিয়াদ, অথচ কখন থামতে হবে জানলে সঙ্গী হতো না এত সব ট্রল আর সমালোচনা। সিনিয়রদের ওই জায়গা না ছাড়ার মানসিকতা যেমন ভোগায় নতুনদের, তেমনি মাথা ব্যথার কারণ নীতি নির্ধারকদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবসর ঘোষণা না দিলে ক্রিকেট বোর্ডই বাদের তালিকায় ফেলতো রিয়াদ মুশফিকদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন মাত্রা যোগ হবে, যেটা হলো 27-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আগানো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তাদের ঘোষণাটা আসতে পারে। যদি ঘোষণা নাও আসে তার হলেও হয়তো বা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। 2027 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করতে চায় বিসিবি। পাইপলাইনে ক্রিকেটার নেই এমনটা মানতে নারাজ টাইগারদের সাবেক এই নির্বাচক। জানালেন মুশফিক রিয়াদদের বিকল্প হিসেবে ভাবনায় আছে অন্তত 6 জন। এই দুজনকে রিপ্লেস করার জন্য 4-5 জনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। নামগুলো যদি মেনশন করতে চাই, আমার কাছে মনে হয় যে 3 জন উইকেট কিপারের নাম আমি বলতে পারি, অঙ্কন, আকবর এবং সোহান। এই 3 জন হয়তোবা এই চোখের সামনে থাকবে যে 27-এর ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডি অবস্থায় পাচ্ছি। তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী, আফিফ এবং শামীম, এই 3 জন যারা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করার সামর্থ্য রাখেন। তবে জাতীয় দলের জন্য এই 6 জন কতটুকু প্রস্তুত সেটাই আপাতত বড় প্রশ্ন। ঘরোয়ায় পরীক্ষিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারায় উঠতে হয় বাতিলের খাতায়। ক্রিকেটারদের তৈরি করার দায়িত্বটা তাই বোর্ডকে নিতে হবে বলে মনে করেন হান্নান সরকার। ঘরোয়ায় প্রতিযোগিতা বাড়ানো, এইচপি কিংবা এ দলের ব্যানারে আরও বেশি ট্যুর আয়োজন সম্ভব হলে বিকল্পরাও তৈরি হবে কঠিন পরীক্ষার জন্য। বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আগেও ছিল, এখনও আছে। আমি সবসময় একটা কথা বলি, সেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার যে কাজটা, সেই জায়গাটা মনোযোগ দেওয়া দরকার, যেটার মিনিং হলো আপগ্রেডেশন। সেই আপগ্রেডেশন করার ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি, তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তোবা বাংলাদেশ টিমে লম্বা সময় সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি রাখে। আপাতত ডিপিএলে ব্যস্ত ক্রিকেটারদের পরবর্তী পরীক্ষা জিম্বাবুয়ে সিরিজ, নামের ভার এড়িয়ে যেখানে নতুনদের বাজিয়ে দেখবে ক্রিকেট বোর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের আর্লি স্টেজে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকে পারফর্ম করলেও আগের তুলনায় নিজেকে বেশি পরিণত মনে করেন সাইফ হাসান। আবারও জাতীয় দলে ফিরলে লম্বা সময় সার্ভিস দিতে চান টাইগার জার্সিতে। টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি বল হাতেও নিজেকে প্রস্তুত রাখছেন সাইফ। পরামর্শ নেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। তবে সাদা বলের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও যে কোনো সংস্করণে খেলতে প্রস্তুত সাইফ।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। গেল বিপিএলে 13 ম্যাচে করেছেন 306 রান। বেশিরভাগ ম্যাচেই তার দল রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। চলমান ডিপিএলেও আছেন রানের মধ্যে, তাই আবারও জাতীয় দলে ফেরার অপেক্ষায় সাইফ। সবারই একটা ইচ্ছা থাকে ন্যাশনাল টিমে আবার কামব্যাক করার, যারাই ঢুকে আবার বের হয়েছে। আমার মনে হয় আমার জন্য সেম, বাট আমি চেষ্টা করবো আমার প্রসেসে থাকার, আমার যে ল্যাকিংস যেগুলোই থাকবে এগুলো নিয়ে যতই পারি ইমপ্রুভ করার। অপরচুনিটি যখন পেয়েছিলাম আমার মনে হয় তখনও পারফর্ম করে এসেছিলাম, বাট এখন অবশ্যই অনেক ম্যাচিউর মনে করি নিজেকে, আরও খেলাটা ভালো বুঝি। সবই আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ যদি সুযোগ পাই আবার ভালো খেলা ট্রাই করবো। জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত কথা হয় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। ব্যাটিং নিয়ে পেয়েছেন পরামর্শ, একই সঙ্গে কাজ করেছেন বোলিং নিয়েও। ডিপিএলে গেল ম্যাচেই প্রাইম ব্যাংকের বিপক্ষে 4 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। জাতীয় দলে ফিরলে নিজেকে অলরাউন্ডার হিসেবেই প্রতিষ্ঠা করতে চান এই ক্রিকেটার। স্যারের সাথে লাস্ট 2 বছর ধরে কাজ করছি মাস্কো একাডেমিতে, সো অনেক হেল্প হয়েছে আমার জন্য। ব্যাটিংটা আমি এখন অনেক ভালো ফিল করি। যখনই যেটা সুযোগ পাই টিমের জন্য কন্ট্রিবিউট করার ট্রাই করি। সো বোলিংটা কাজ করেছি সালাউদ্দিন স্যারের সাথে, তারপর শাহিন ভাইয়ের সাথে কাজ করেছি মাস্কো ক্রিকেট একাডেমিতে। সো বোলিংটা যখনই সুযোগ পাই টিমের জন্য তো হেল্প হয়, সো চেষ্টা করি সেকেন্ড স্কিলটাও অপশনে রাখার। লাস্ট 2-3 বছর ধরে বোলিং করছি, খুব ভালো হচ্ছে। সো সাদা বলে ভালো হেল্প করছে আমার জন্য। টেস্ট ও টি-20তে জাতীয় দলে অভিষেক হলেও সাদা বলেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে প্রস্তুত আছেন যে কোনো ফরম্যাটের জন্য বলে জানান সাইফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সূচি ঘোষণার পর থেকেই এই একটা ম্যাচের জন্য কতই না প্রতীক্ষা। ইতিহাস আর পরিসংখ্যানের ঢাকা লিগে আবাহনী মোহামেডান বিগ ক্লাসিকো ছড়ায় ভিন্ন সুবাস, কিন্তু এবারের মৌসুমে লিজেন্ডস অফ রূপগঞ্জ আর মোহামেডান ক্ল্যাশ বহুকাঙ্ক্ষিত। দুদলেই তারকার ছড়াছড়ি, তবুও মতিঝিলের জায়ান্টদের স্বস্তি দেবে এই ছবিটা। 10 দিনের বিশ্রাম শেষে প্রথমবারের মতো মোহামেডান শিবিরে তাসকিনের ফেরা। এদিন বোলিং করেছেন এক টানা। মোহামেডান রূপগঞ্জ ম্যাচ মূলত অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াই। দুদলের স্কোয়াডও তাই বলে। এক দলে বুড়ো তামিম, মুশফিক, রিয়াদ, তাইজুলদের সঙ্গেই মিরাজ, তাসকিন, নাসুম, হৃদয়, আরিফুল, রনিরা। অন্যদিকে রূপগঞ্জ স্কোয়াডের তানজিদ তামিম, সাইফ, সৌম্য, জয়, জাকের, আকবর, আফিফ, শেখ মেহেদী বোলিংয়ে, তানভীর, তানজিম সাকিব আর শরীফুল। মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। শেষ 2 ম্যাচে তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। বোলিংয়েও তানভীর, তাইজুলরা সমান 10 উইকেট নিয়ে লিডিং উইকেট টেকার। ফর্মে আছেন সাইফ, শরীফুলরাও। সব মিলিয়ে তাই নামের ভারী কিকে পেছনে ফেলে ম্যাচটিতে জ্বলে ওঠার অপেক্ষা। বিকেএসপিতে অবশ্য ভিন্ন চ্যালেঞ্জ প্রাইম ব্যাংকের। 4 ম্যাচে 2 জয় দলটির নামের সঙ্গে যে বেমানান। অন্যদিকে প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স লো বাজেটের দল হয়েও হ্যাট্রিক জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3-এ। প্রাইম ব্যাংকের নাইম শেখের 4 ম্যাচে 303 রান, শামীম পাটোয়ারি বিধ্বংসী। অন্যদিকে গাজী খেলছে একটা দল হয়ে। সবশেষ 2 ম্যাচে 50 তুলে রানে ফিরেছেন এনামুল হক বিজয়। বিকেএসপির 3 নম্বর মাঠে ব্রাদার্স আর আবাহনীর লড়াইটা হতে পারে এক পেশে। তবে সেখানে আকাশী নীলদের জন্য অস্বস্তি হতে পারেন ব্রাদার্সের মিজানুর। ইনজুরি কাটিয়ে আবারও এই ম্যাচে ফিরছেন তিনি। 3 ম্যাচে মিজান করেছেন 218 রান। তারপরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য ভিন্ন। আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কীভাবে করব, আরও বিল্ড আপ করবো। সব টিমই ভালো করতেছে এবার, সো কাউকে ছোট করে দেখার ওয়ে নেই। সো সব ম্যাচে বড় ম্যাচগুলো বা যেমনই প্ল্যানিং থাকে আমাদের ওরকমই থাকবে। চলতি ডিপিএল এ 4 ম্যাচে মোটে 1 জয় ব্রাদার্সের, আর সমান ম্যাচে 3 জয় আবাহনী আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হবেন রোহিত শর্মা। সাম্প্রতিক ফর্মে হিটম্যানের উচিত খেলা চালিয়ে যাওয়া। মাত্র 9 মাসের ব্যবধানে দলকে 2টি আইসিসি শিরোপা জেতানোয় ভারত দলকে রোহিতের আরও অনেক কিছু দেয়ার আছে বলে মন্তব্য করেছেন সাবেক সাউথ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান রোহিতেরও ফর্মে মুগ্ধ সাবেক প্রোটিয়া ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রেশ এখনও কাটেনি ভারত ক্রিকেট দলের। মাত্র 9 মাসের ব্যবধানে 2টি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। যদিও এই 2 শিরোপা জয়ে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ সুবিধা পেয়েছে রোহিত কোহলিরা।
2024 টি-20 বিশ্বকাপ জয়, এরপর নিজেদের আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়, এই দুইই মিলেছে রোহিত শর্মার অধীনে। হিটম্যানের অধীনে ধারাবাহিকভাবে সাফল্যের ছোঁয়া পাচ্ছে মেন ইন ব্লু। শুধু দলের অধিনায়ক হিসেবেই নয়, নিজের পারফরমেন্সেও দুটি ছড়াচ্ছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 76 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ানডে থেকে অবসরে যাবেন হিটম্যান, এমন গুঞ্জন শোনা গেলেও আপাতত সে আলোচনায় পড়েছে একটা ফুল স্টপ। নিজেই পরিষ্কার করেছেন খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। রোহিতের অবসর ইস্যুতে এবার বড়সড় এক মন্তব্য করেছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ইন্ডিয়ান ক্যাপ্টেনের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এখনই তার অবসরে যাওয়া উচিত নয়। ওয়ানডেতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি অধিনায়কত্ব করলে ওয়ানডের সর্বকালের সেরা অধিনায়কের একজন হবেন রোহিত, এমন মন্তব্যও করেছেন ডিভিলিয়ার্স। অন্যান্য অধিনায়কের সঙ্গে তুলনা করলে দেখা যায় তার জয়ের পার্সেন্টেজ অনেক বেশি। 74% ম্যাচে তিনি জয় পেয়েছেন, এটা আগের যে কোনো অধিনায়কের চেয়ে বেশি। এভাবে চলতে থাকলে সে নিজেকে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বোচ্চ চাপে থাকার পরও দলকে দারুণভাবে সামাল দিয়েছেন। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কথা বলেই থামেননি এবি ডিভিলিয়ার্স। তার ব্যাটিং ফর্ম নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন সাবেক এই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। রোহিত শর্মার অবসর নেয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের সমালোচনায় কান না দিয়ে খেলাটা চালিয়ে যাওয়া উচিত। তার রেকর্ডগুলোই তার পক্ষে কথা বলে। খেলার ধরনও রোহিত কিছুটা বদলে ফেলেছে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আগে রোহিতের স্ট্রাইক রেট ভালো না হলেও বর্তমানে তার স্ট্রাইক রেট বেশ ভালো। রোহিতকে গ্রেট খেলোয়াড় হিসেবেও আখ্যা দিয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তাজিন খন্দকার, সময় সংবাদ। নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে গেছেন অনেকেই। মায়াঙ্ক যাদব, জশ হ্যাজেলউডদের পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে বিপাকে পড়েছে লিগের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস আর আল্লাহ গাজনফার। ইনজুরি থেকে ফিট হয়ে কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন জসপ্রীত বুমরা সেটাও নিশ্চিত নয়। ভারতীয় গণমাধ্যমের খবর, এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার। এটার জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস, আল্লাহ গাজনফার। এই দুজনের পরিবর্তে করবিন বশ ও মুজিবকে দলে নিয়েছে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে নতুন খবর, বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাকে আইপিএলের শুরু থেকে পাবে না মুম্বাই। গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচে ইনজুরিতে পড়েন বুমরা। এরপর থেকেই চলছে তার পুনর্বাসন। গেল বছর টি-20 বিশ্বকাপ জেতা পেসার সেই ইনজুরির জন্যই মিস করেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিও। ধারণা করা হচ্ছিল আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে মুম্বাইয়ের গতি তারকাকে। কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর, এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার। মার্চ মাসে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে আইপিএলের 3টি ম্যাচ। সেগুলোতে বুমরা খেলছেন না সেটা একরকম নিশ্চিত। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল টিমের ক্লিয়ারেন্স পেলেই এপ্রিল থেকে মুম্বাইয়ের জার্সিতে দেখা যেতে পারে বুমরাকে। তবে এবার এই পেসারকে নিয়ে একটু বেশি সতর্ক বিসিসিআই। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক বোলিং কোচ শেন বন্ড মন্তব্য করেন, সার্জারির জায়গায় বুমরাহ আবারও চোট পেলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে, যার জন্য শতভাগ নিশ্চিত না হয়ে তাকে ছাড়পত্র দেবে না বিসিসিআই মেডিকেল টিম। এশিয়ান কাপ বাছাইয়ের আগে সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্পই ভরসা বাংলাদেশ দলের জন্য। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা না হলেও প্রতিদিনের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা। টেকনিক্যাল দিকগুলো নিয়ে নিয়মিতই কাজ করছেন জামাল সোহেলরা। তাইফের সঙ্গে শ্রীলঙ্কার আবহাওয়ার মিল থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হবে বলে মনে করেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর পাশাপাশি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ভামিদুল ইসলামকে নিয়েও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের। অবশেষে ক্যামেরার লেন্সে ধরা পড়ল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার পাশাপাশি ফাহমিদুলকে ঘিরেও অনেক প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে গেল সোমবার যোগ দিয়ে ইতিমধ্যে অনুশীলন করেছেন কয়েকদিন। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হাভিয়ার কাবরেরার ঘোষিত 30 জনের প্রাথমিক স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ, যাদের নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। চূড়ান্ত দলে জায়গা পেতে অনুশীলনে কাবরেরার ক্লাসে পরীক্ষা দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। অভিজ্ঞ জামালদের সঙ্গে নতুনদের মিশেলে গড়া এই দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় সবাই।
সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেশ সম্ভব হয়নি তা। তাইফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেই আপাতত তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে স্প্যানিশ কোচকে। 14 দিনের এই ক্যাম্প ভরসা বাংলাদেশ দলের জন্য। অভিজ্ঞ কোচদের অধীনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে কাজ করে যাচ্ছেন ফুটবলাররা। এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত, যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার কিছুটা মিল থাকায় চিন্তা নেই দলের। পুরনোদের সঙ্গে নতুনদের বোঝাপড়াটাও ভালো হয়, জয়ের প্রত্যাশা সোহেল আরিফদের। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। সেটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার। ইনশাল্লাহ ট্রাই করতেছি। সবাই ফ্রেন্ডের মতনই, বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো। সৌদি আরবে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে আগামী 18 মার্চ দেশে ফিরবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। রাতারাতি উন্নয়ন না এলেও জাতীয় দলে হামজা চৌধুরীর প্রভাব হবে দীর্ঘমেয়াদী। তবে দেশের ফুটবল উন্নয়নে জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলার সংযোজনের পাশাপাশি শক্ত অবকাঠামো তৈরির তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলাররা। এদিকে প্রস্তুতি ম্যাচ না খেললেও ভারতের বিপক্ষে লাল সবুজ দলকেই এগিয়ে রাখছেন সাবেকরা। শিলং থেকে জয় নিয়ে ফিরবে লাল সবুজ, এমনটাই প্রত্যাশা তাদের। দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। বাংলার ফুটবল এই রেনেসার প্রধান চরিত্র হামজা দেওয়ান চৌধুরী। বলার অপেক্ষা রাখে না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের জাতীয় দলে যুক্ত হওয়াতে লাল সবুজের শক্তিমত্তা বেড়েছে কয়েক গুণ। তবে প্রশ্ন, এক হামজার প্রভাবেই কি আমূল পরিবর্তন আসবে দেশের ফুটবলে? মাঠের ফুটবল 11 জনের খেলা। জয় পেতে অবদান রাখতে হয় গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার, স্ট্রাইকারদেরও। সেখানে সতীর্থদের সাহায্য ছাড়াই বাংলাদেশ দলকে একাই কতটুকু টানতে পারবেন হামজা? তবে সাবেক ফুটবলারদের মত, হামজার পাশাপাশি দেশে শক্তিশালী ফুটবল অবকাঠামো তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ফেডারেশনের। ফুটবল 11 জনের খেলা, সেখানে একজন প্লেয়ার কিংবা 2জন প্লেয়ার এসে বাংলাদেশের ফুটবলকে ঘুরিয়ে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। হামজা চৌধুরীকে দিয়ে হয়তোবা তাৎক্ষণিকভাবে আমরা একটা রেজাল্ট পেয়ে যেতেই পারি। হামজা চৌধুরী ছাড়াও আমরা ইন্ডিয়ার সাথে ভালো ফাইট করেছি, আমরা জিততে আমরা ড্র করেছি। সুতরাং আমি মনে করি হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে জিতলাম, তার মানেই আমরা এশিয়ান লেভেলে, টপ লেভেলে চলে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। হামজার অবশ্যই বড় একটা প্রভাব আমাদের দেশের ফুটবলে রয়েছে, বা জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম ম্যাচ রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে খেলতে হবে এবং দেশের জার্সিতে তাকে আমার কাছে মনে হয় যে সফলতার জায়গা সেটা তৈরি করতে হবে। রাতারাতি উন্নয়ন না হলেও দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদী। ভবিষ্যতে যার সুফল ভোগ করবে বাংলাদেশ দল। পরিবর্তনের কথা এই মুহূর্তে বলা যাবে না। হ্যাঁ, পরিবর্তন হবে তখন যখন আপনি 10টা-15টা ম্যাচ খেলবে, যখন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আপ হবে, যখন আমরা আমাদের সাকসেস পাবো, সাব ফুটবল চ্যাম্পিয়ন হব, তখন হয়তো আমরা বলতে পারবো যে আমরা হামজার ইনক্লুশনের মাধ্যমে আমরা রেজাল্ট পাচ্ছি, বাট নট শিওর, এখনই এটা আসলে বলার সময় আসেনি। হামজা চৌধুরী কে? সে কিন্তু পৃথিবীর অন্যতম সেরা লিগের একজন খেলোয়াড়। সে আমার দেশের ফুটবলার, সে আমার টিমে খেলবে। তাকে দেখে আমার যে আশেপাশে যে সমস্ত খেলোয়াড়রা থাকবে বাংলাদেশে, তারা কিন্তু উজ্জীবিত হবে। আমাদের হামজা থেকে সাপোর্টটা, প্লেইং সাপোর্টটা, মাঠে তাকে সাপোর্ট করা উচিত এবং তার বেস্ট পারফরমেন্সটা আমাদের প্লেয়ারদের সাপোর্ট দিয়ে নেওয়া উচিত। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে শিলংয়ে একই কন্ডিশনে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাতেও হামজা জামালদের পিছিয়ে রাখছেন না সাবেক ফুটবলাররা। তাদের প্রত্যাশা ভারত থেকে জয় নিয়ে ফিরবে লাল সবুজ দল। তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। আগামী 25 মার্চ বহুল প্রত্যাশিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও গত বছর আন্তর্জাতিক মঞ্চে মাঠের পারফরমেন্সে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই সহ 2024 সালে
10টি ম্যাচ খেলেছে ভারত, জয় পায়নি একটিতেও। সেই তুলনায় বাংলাদেশের খেলা 8 ম্যাচে জয় আছে 2টি। 2024 সালে দুদলের মাঠের পারফরমেন্সের খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ভারত যেখানে মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানে বাংলাদেশের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেই দায় সেরেছে বাফুফে। ভারত বাংলাদেশ এ ম্যাচ নিয়ে উত্তাপ দুদেশের সমর্থকদের মাঝেও। কে জিতবে তার উত্তর মিলবে শিলংয়ে। তবে তার আগে পরিসংখ্যানের পাতা খুলে দেখে নেওয়া যাক 2024 সালে আন্তর্জাতিক মঞ্চে কেমন ছিল দুদেশের পারফরমেন্স। গত বছর 10টি ম্যাচ খেলেছে ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বিবর্ণ ছিল তাদের মাঠের পারফরমেন্স। 13 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলের হারে বছর শুরু হয় তাদের। এরপর উজবেকিস্তানের কাছে ইন্ডিয়া হারে 3-0 গোলে, সিরিয়ার কাছে হার 1-0 ব্যবধানে। আফগানিস্তানের সঙ্গে 22 মার্চ প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করলেও 26 মার্চ ব্লু টাইগার্স হেরে যায় 2-1 গোলে। এরপর জুনে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র করার পরের ম্যাচে শক্তিশালী কাতারের কাছে তারা হারে 2-1 গোলে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে সিরিয়ার কাছে 3-0 গোলে হারের পর ভিয়েতনাম ও মালয়েশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে ভারত। 10 ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। সমমানের দলগুলোর সঙ্গেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্লু টাইগার্সকে। সে তুলনায় বাংলাদেশ 2024 সালে ম্যাচ খেলেছে মোট 8টি। এর মধ্যে ফিলিস্তিনের কাছে 5-0 গোলে হারে বছর শুরু হয়েছিল তাদের। পরের ম্যাচও একই প্রতিপক্ষের কাছে হার। পরের 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও হেরে যায় লাল সবুজ। তবে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে গত বছর 2 জয় পেয়েছে কাবরেরার ছাত্ররা। ভারতের যেখানে 10 ম্যাচের মধ্যে জয় নেই একটিতেও, সেখানে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে জয় দিয়ে বছর শেষ করে। তবে প্রতিপক্ষের জালে গোল করায় ভারতের মতো বেশ ঘাটতি ছিল বাংলাদেশেরও। 8 ম্যাচের মধ্যে মাত্র 3 বার প্রতিপক্ষের জালে বল জড়াতে পারে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে মোরসালির আর মালদ্বীপ ম্যাচে 2 গোল করেন রাকিব ও ফাহিম। পারভিন আক্তার, সময় সংবাদ। নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের 2 লেগের জন্য দল ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতন ডাক পেয়েছেন রাউল অ্যাসেন্সিও। এদিকে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পর্তুগাল। এছাড়াও আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য দল দিয়েছে ইংল্যান্ডও। 1 বছর পর ফিরেছেন মার্কাস রাশফোর্ড। তারুণ্যের জয়গানে গত বছর ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর ইউরো জয় করেছিল স্পেন। এবার তাদের সামনে চ্যালেঞ্জ উয়েফা নেশনস লিগ। কোয়ার্টার ফাইনালে তাদের পাড়ি দিতে হবে ডাচ বাধা। নেদারল্যান্ডসের বিপক্ষে 2 ম্যাচ সামনে রেখে কোচ লুই দে লা ফুয়েন্তের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাউল অ্যাসেন্সিও। বার্সেলোনার হয়ে দাপুটে পারফরমেন্সে ডাক পেয়েছেন ডিফেন্ডার ইনিগো মার্তিনেজও। তবে এসিএল ইনজুরিতে দীর্ঘদিন দলের বাইরে থাকা গাভির জায়গা হয়নি ফুয়েন্তের এই দলে। কপাল পুড়েছে মার্কো অ্যাসেন্সিওরও। গত বছর ইউরোর দলে ছিলেন না মার্তিনেজ। এবার বার্সেলোনার পারফরমেন্সে দলে ফিরেছেন তিনি। এছাড়াও লুই দে লা ফুয়েন্তে দলে রেখেছেন লামিনে ইয়ামাল, মার্ক কাসাদো, ফেরান তোরেস, দানি ওলমোর মতো তারকাদের। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলবে ইউরোজয়ী স্পেন। একই দিন দল ঘোষণা করেছে 2019 সালের উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগালও। ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের 2 লেগে দলের নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। 21 মার্চ প্রথম লেগ খেলতে ডেনমার্ক যাবে সেলেকাউরা। ফিরতি পর্ব হবে 24 মার্চ। 2024 সালের ইউরোর পর আবারও জাতীয় দলে ফিরেছেন ফরওয়ার্ড গনসালো রামোস। 1 বছর পর ফিরেছেন রাফায়েল গুইরেরো। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে 2 ম্যাচ সামনে রেখে দল দিয়েছেন কোচ থমাস টুখেল। ইউরোর ব্যর্থতার পর ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। এরপর দলের হাল ধরেছেন টুখেল। এই 2 ম্যাচ দিয়ে শুরু হবে তার ইংল্যান্ডের কোচ হিসেবে নতুন অভিযান। প্রথমবারের মতো টুখেলের দলে ডাক পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার ড্যান বার্ন ও আর্সেনালের মাইলেস উসি স্কেলি। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক কোনো পর্যায়ে খেলেনি বার্ন, তবে নিউক্যাসলে তার পারফরমেন্সে কপাল খুলে দিয়েছে। সেন্টার ডিফেন্ডার কিংবা লেফট ব্যাক হিসেবে খেলতে পারেন তিনি। কোচ পরিবর্তনের পর ভাগ্য ফিরেছে রাশফোর্ডেরও। 1 বছর পর ইংল্যান্ড দলে ফিরেছেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। 1 ম্যাচ বেশি খেলে টেবিল টপার বার্সেলোনার সমান 57 পয়েন্ট নিয়ে
টেবিলের দ্বিতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোস। এদিকে ইপিএলে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যান সিটি। এতিয়াদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মর্যাদার শিরোপার রেসে এবারও কার্লো আনচেলত্তির দলকেই এগিয়ে রাখছে সবাই। তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চটা সহজ হলেও রিয়ালের বেশ ভালোই পরীক্ষা নিচ্ছে লা লিগার মঞ্চ। 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে বার্সেলোনা। লস ব্লাঙ্কোদের সামনে এবার এসেছে শীর্ষে যাওয়ার সুযোগ, প্রতিপক্ষ ভিয়ারিয়াল। পরিসংখ্যান বলছে প্রতিপক্ষ হিসেবে ভিয়ারিয়াল খুব একটা কঠিন নয়। দু দলের মোট 50 বারের দেখায় 27 ম্যাচই জয় পেয়েছে রিয়াল, 17 ম্যাচ হয়েছে ড্র। তবুও দুশ্চিন্তা আছে রিয়ালের। এদিন ম্যাচটা হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠে, যেখানে পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। রিয়ালের বিপক্ষে 6 জয়ের মধ্যে 4টি এসেছে এখান থেকে। এই মাঠে দু দলের সবশেষ ম্যাচ হয়েছে 4-4 গোলের ড্র। এছাড়া এবারের মৌসুমে বেশ ভালো ছন্দে আছে দ্য ইয়েলো সাবমেরিন। এখন পর্যন্ত 26 ম্যাচে 12 জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে ভিয়ারিয়াল। এদিকে ব্রাইটনের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে ম্যানচেস্টার সিটির সামনে। এতিহাদে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে দু দল। যদিও এবারের মৌসুমে ভাগ্য খুব একটা সহায় হচ্ছে না ট্রেবল জয়ী দলটার। নিজেদের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এছাড়া একাধিক সহজ প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট খুইয়েছে সিটিজেন্স। রেকর্ডে অনেক এগিয়ে থাকলেও মৌসুমের প্রথম দেখায় এই ব্রাইটনই তাদের হারিয়েছে 2-1 ব্যবধানে। অথচ এখন পর্যন্ত মোট 25 বারের মুখোমুখিতে 17 ম্যাচে জয় পেয়েছে সিটি আর 5 বার জয়ের স্বাদ পেয়েছে ব্রাইটন। এতিহাদে রেকর্ডও কথা বলছে সিটির পক্ষে। ব্রাইটন এ মাঠে কখনোই হারাতে পারেনি ম্যানচেস্টার সিটিকে। তবে ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে পেপ গার্দিওলার। এ ম্যাচেও থাকছেন না নাথান আকে, স্টোনস, আকেনজি। তবে স্বস্তির খবরও আছে সিটি শিবিরে। ইনজুরি থেকে সেরে উঠেছেন কেভিন ডি ব্রুইনা ও মারমুশ। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়া সাংবাদিক, লেখক সহ এই অঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গরা। ছিলেন ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান খেলোয়াড়। ছিলেন সংগঠকরাও। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া সাবেক ক্রিকেট বোর্ড কর্মকর্তারাও ইফতার মাহফিলে অংশ নেন। ফুটবল থেকে ছিলেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম সহ অন্যান্য কর্মকর্তারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।